বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে ভিডিওটা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, আপনারা দয়া করে এই ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে এটা সকলের মধ্যে ছড়ায় যায়, সকলে জানতে পারে, জনমত সৃষ্টি হয়। তো আজকে আমি যে প্রেক্ষিতে আপনাদের সামনে বলবো সেটা হলো নাহিদের নেতৃত্বে যে রাজনৈতিক নতুন দল গঠন হচ্ছে, তার প্রেক্ষিতে নতুন রাজনৈতিক শক্তি তাদের নিজেদের পরিচয় দিতেছেন বাংলাদেশমুখী, মধ্যপন্থী, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে। এটা আমি মানব জমিন পত্রিকায় দেখেছি। এই কথাগুলো যদি নাহিদ এবং ছাত্র তোমরা সকলে জনগণের কাছে যাও, ৯৯% জনগণ এটা বুঝতে পারবে না। এই যে কৃষক, শ্রমিক, লেবার, ওই যে গার্মেন্টস শ্রমিক, রাস্তার ভিক্ষুক, ফকির, ভূমিহীন, এদের কাছে যাও, এটা কোনো আবেদন করবে না, কোনো আবেদন নাই, এটা তারা বুঝবে না। এটা বড় লোকের একটা খেলা। তো তাদের কাছে তোমাদের যাইতে হবে যে আমরা এমন একটা বাংলাদেশ গড়ব, যেমন উদাহরণ দিবে চীন, কোরিয়ার মতো। আমরা ওইরকম দেশ গড়ব যেখানে আমরা প্রচুর কলকারখানা করব, জনগণের চাকরি, কাজ তৈরি করব প্রচুর কলকারখানা করে। হ্যাঁ, যেখানে যখন জনগণকে সৌদি আরব বলে এরা, মালয়েশিয়া, বিভিন্ন দেশে কাজের জন্য যাইতে হবে না। এই দেশই তার থেকে বেশি রোজগার করতে পারবে, প্রচুর কলকারখানা, সকলেই চাকরি পাবে। আমরা সেই বাংলাদেশ গড়ব, এবং ফলে তারা কাজ করে নিজে ভালো চিকিৎসা পাবে, নিজের ছেলেপেলে লেখাপড়া করিতে পারবে, ভালো ঘরে থাকবে, এটা আবেদন করবে। আর তোমরা যে কথা, যে বাংলাদেশমুখী, মধ্যপন্থী, অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক, এগুলো সাধারণ লোকে পাত্তাও দেবে না, এবং এটার কোনো মানেও নেই ওদের কাছে। তো ফলে তোমাদের লক্ষ্যটা ওভাবে করবে। আর তোমরা ইয়াং, তোমাদের কোনো ছেলেপেলে নাই, কারোর দিকে তোমাদের কমিটমেন্ট নাই, তোমরাই বিপ্লব ঘটিয়েছ, তোমরাই বিপ্লব করেছে, এটাকে গঠন করতে পারবে, সংস্কার করতে পারবে। কারণ তোমাদের যারা বয়স হয়ে গেছে, তাদের সংসার আছে, তাদের কমিটমেন্ট আছে ছেলেপেলের প্রতি, ভাই বোনের প্রতি, ওইদিকে লক্ষ্য রাখতে হয়, তারা পারবে না। তো আমি অভিনন্দন জানাই তোমাদের, তোমরা পারবে। আর একটা দেশের নতুন বন্দোবস্ত, রাজনৈতিক নতুন বন্দোবস্ত, দেশ গঠন এবং এই কলকারখানা গড়ে তোলা, এগুলো সৎ নেতৃত্বের প্রয়োজন। যেটা সিঙ্গাপুরের লি কুয়ান ইউ তার ভিডিওতে বলেছে, আমি আগেও বলেছি সেটা, যে 1950 সালের দিকে ফিলিপাইন ছিল ওই এলাকার মধ্যে সবচেয়ে উন্নত দেশ, কিন্তু একে ছাড়াই এখন চলে গেছে চায়না, কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, বিভিন্ন দেশ। ফিলিপাইন পড়ে আছে পিছনে। ওর কারণ হিসাবে উনি বলেছেন যে ভুল রাজনীতি এবং দুর্নীতি এবং ভুল রাজনীতি, দুটো কারণ উল্লেখ করেছেন। লি কুয়ান ইউ নিজের দেশ সিঙ্গাপুরকে উন্নত করেছেন, এবং তাকে অনুসরণ করা চায়নার ডেং জিয়াওপিং, চায়নার নেতা, তাকে অনুসরণ করে তার সাহায্যে চায়নাকে উন্নত করেছেন। ফলে তার কথাটা ফালাইয়া দেওয়ার মতো কথা না। আমি সেই ভিডিওটার লিঙ্ক নিচে আবারও দিয়ে দেব, আপনারা যারা আগে দেখেন নাই তারা দেখে নেবেন। ফলে এই যে সৎ রাজনীতি, এটা নাহিদ কয়েক মাস চাকরি করেছে উপদেষ্টা মন্ত্রী হিসাবে, এবং নিজের হিসাব দিয়েছে, সে সৎ, এটা আমি দেখি সে সৎ। এবং তার সাথে আরও 2-3 জন আছে, আমি কোনো দুর্নীতির কথা শুনি নাই। ওই যে আরও কয়েকজন উপদেষ্টা আছে, তারাও সৎ। এবং সৎ নেতৃত্ব যদি বলি,
খালেদা জিয়া সৎ ব্যক্তিগতভাবে, ওনার ছেলে তারেক রহমানও সৎ, এবং জামাত ইসলামের সব নেতাই সৎ। এগুলো সৎ নেতৃত্ব। আপনারা যদি ভালো করে দেখেন যে এই যে তালেবান আফগানিস্তানে এসেছে, তারা কিন্তু সৎ, এবং সৎ নেতৃত্বে দেশটা কিন্তু গঠন করতেছে। তারা কোনো বিদেশি ঋণ তাদের ঘাড়ের উপরে তেমন নেই। তারা নিজ চেষ্টায় দেশটাকে উন্নত দিকে নিয়ে যাচ্ছে, ভালো করতেছে। তো সৎ নেতৃত্ব প্রয়োজন। আর অন্যান্য ছাত্র যারা আসো, তারাও সৎ। এই পর্যন্ত তারা সৎ একটা নেতৃত্ব গঠন করবে। আবার শুধু সৎ নেতৃত্ব হবে না, একজন যোগ্য নেতাও দরকার আছে। তোমরা যদি ঘোষণা দাও যে তোমরা ইলেকশনে জিতলে তোমরা ডক্টর ইউনূস সাহেবকে প্রধানমন্ত্রী রাখবে, তাইলেও জনমত তোমাদের পক্ষে আসবে। ওনার একটা ইন্টারন্যাশনাল কানেকশান আছে, উনি বিদেশি বিনিয়োগ আনতে পারবেন, এবং উনি সৎ। ফলে ওনার অভিজ্ঞতা, ওনার ইন্টারন্যাশনাল কানেকশান তোমাদের বেশ প্রয়োজন, সমগ্র জাতিরই প্রয়োজন। ফলে তোমরা এই ঘোষণা দিলে যে ওনাকে আমরা প্রধানমন্ত্রী বানাবো আমরা জিতলে, তাইলেও তোমরা জনগণের ভোট পাবে, সমর্থন পাবে। তো সৎ প্রশাসন, সৎ পুলিশ তৈরি করতে হলে এটা বিদেশিদের সাহায্য লাগবে। যেমন আমি আগের ভিডিওতে বলেছি যে পুলিশ নিজেরা যেভাবে কাজ করে সেটার একটা ম্যানুয়াল আছে, পুলিশের নিজস্ব। এবং কোর্ট যে কীভাবে কাজ করে, কোর্টের একটা ম্যানুয়াল আছে। আর কোনটা অপরাধ আইন, কোনটা সেগুলি সিআরপিসি, দেশের জনগণের সিআরপিসি। এইগুলো তৈরি করতে হলে বিদেশি কোনো ফার্মকে, বিশেষ করে লন্ডনের ফার্মকে কন্ট্রাক্ট দিয়ে দিলে তারা এগুলো করতে পারবে। তো এটা আমি আগের ভিডিওতে বলেছি। আমার দেশে যে এটা একটা আগ্রহ লাগে কাজ করতে, এবং নলেজেবল লোক লাগে, এবং এটা সবাই পারে না। এই ধরনের যে আমাদের আইন কমিশন একটা আছে, কোনো কাজ করে না, এরা বেতন নেয় আর ওখানে পদ এনজয় করে। তো এদের দেওয়া হবে না। আমি আগের ভিডিওতে বলেছি, এইগুলো ওদের হাতে দিয়ে দেওয়া, এবং নতুন পুলিশ প্রশাসন, কোর্ট প্রশাসন এবং সব এগুলো ঠিক করতে হবে। তো এগুলো আমি আগের ভিডিও বলেছি, তোমরা ওটা দেখো। তোমরা জনগণকে বলতে হবে যে আমরা পুলিশ ম্যানুয়াল তৈরি করব ওদের দিয়ে, বিদেশিদের দিয়ে, এবং কোর্ট ম্যানুয়াল এবং সিআরপিসি। এই যে আমি পশ্চিমা দেশে কানাডায় বাস করি, আমি ভিতর থেকে দেখেছি মানবাধিকারের যে দৃষ্টিভঙ্গি, ওরা সাদারা, এই যে কানাডিয়ানরা, এদের দৃষ্টিভঙ্গি ভিন্ন। আমরা তো একটা কলোনির মধ্যে বড় হয়েছি, ব্রিটিশদের মারপিট খায়া বড় হয়েছি, পাকিস্তানিদের মারপিট। এবং আমার দেশে যে রাজনৈতিক নেতা, এদের সেই মানবাধিকার, এই জনগণের মানবাধিকার রক্ষা করে পুলিশ এবং বিচার ব্যবস্থা চালানো, এটা তাদের মধ্যে নাই। তারাও মাইরা পিটাই খাইয়ে বড় হয়েছে। তারা মাইরা পিটায় জনগণরে দেশ চালানোর দৃষ্টিভঙ্গি পোষণ করে। ফলে জনগণের মাইরা পিটা দেশ চালানোর দৃষ্টিভঙ্গি থেকে তোমরা বড় হয়েছ, তোমাদের বাপদাদারা বড় হয়েছে, তাদের ভিতর সে আইডিয়া নাই। ফলে এইগুলো পুলিশ ম্যানুয়াল, কোর্ট ম্যানুয়াল এবং সিআরপিসি, ক্রিমিনাল প্রসিডিওর কোড, এগুলো সব ওদের দিয়ে, যাদের মানবাধিকার বুঝে, নিজেরা চর্চা করে, তাদের দিয়ে তৈরি করা, তাইলে কিছু কাজ আগাবে। এবং এটা তারা কন্ট্রাক্ট দিলে 3 মাস 6 মাসের মধ্যে তারা করবে। লন্ডনের কোনো ফার্মকে দিয়ে দেওয়া, তাইলে এই কাজটা হবে। আর
আর কিভাবে পুলিশ বাহিনী গঠন করতে হবে, একটা দেশের মডেল ফলো করো। যেমন লন্ডনের মডেল ফলো করো। আমাদের কলোনিয়াল পাওয়ার ব্রিটিশরা ছিল, কিন্তু নিজের দেশে তো তারা আর অত্যাচার করে নাই। তাদের মডেলটা, পুলিশ কিভাবে চলে, কোর্ট কাচারি, অ্যাডমিনিস্ট্রেশন, এগুলো কিভাবে চলে, সেটা তোমরা অনুসরণ করো। আমি কলকারখানার দেশের মধ্যে কিভাবে গড়তে হবে, আমি আবার নতুন একটা আইডিয়া কথা বলতেছি, আইডিয়া না। আমি ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্টে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে জয়েন করি এই 80-র প্রথম দিকে। তো আমাদের এখানে হেড ক্লার্কদের কাছ থেকে আমি শুনেছিলাম যে 1947-এ পাকিস্তান হওয়ার পরে জিন্নাহ সাহেব, ওনার বেশ দূরদৃষ্টি সম্পন্ন লোক ছিলেন। উনি তখন ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রি ছিল ওনার সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে। তো উনি ওই ডিপার্টমেন্টের ডাইরেক্টর একজন জাপান গভর্নমেন্টের কাছ থেকে চাইয়া আইনা বসাই দিছিলেন ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্টে। উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট তখন ছিল ডাইরেক্টর। উনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট জাপানিজকে বসাইছিলেন। তখন জাপান একটা শিল্পোন্নত দেশ ছিল, ফলে ওরা জানে কিভাবে দেশটাকে জাপানিজরা উন্নত করতে হবে। জিন্নাহ সাহেবের হাতে অনেক ICS অফিসার ছিল, উনি তাদেরকে দেয় নাই। দেশের শিল্প উন্নয়নের জন্য উনি সেই জাপানিজ যাদের অভিজ্ঞতা আছে নিজ দেশকে উন্নয়ন করা, আইনা বসাই দিয়েছিলেন। তারপরে জিন্নাহ সাহেব মারা গেলেন। এরপরে এই পাকিস্তান সিভিল অ্যান্ড মিলিটারি ব্যুরোক্র্যাটদের হাতে চলে গেলেন। তারা তো বড় পদ বানায়, ডাইরেক্টর জেনারেল পদ বানিয়ে বসছে। তো দেশ উন্নয়নের জন্য, কলকারখানা গড়ার জন্য বিদেশি যারা নিজের দেশে উন্নয়ন করেছে তাদেরকে আনতে হবে, তাদের হাতে দায়িত্ব দিতে হবে। আনতে হবে না, দায়িত্ব দিতে হবে। সিঙ্গাপুর যখন উন্নয়ন করলো লি কুয়ান ইউরা, তারা আনছিল জাতিসংঘের এক্সপার্ট, ডাক্তার উইজ মিনাস নেতৃত্বে জাতিসংঘের এক্সপার্ট এসে তাদের দেশের শিল্পায়ন উন্নয়ন করে দেয়। সেটা 60-র দিকে। 78-এ ডেং জিয়াওপিং চাইনিজ লিডার আসলেন সিঙ্গাপুর দেখতে। আইসা সিঙ্গাপুরের অবস্থা দেখে তার চোখ ছানা বড় হয়ে গেছে, জানি এটা অনেক শিল্পায়ন উন্নয়ন করে ফেলছে। তো তখন তাদের যে মন্ত্রী ছিল শিল্পায়নের দায়িত্বে সিঙ্গাপুরের, ডক্টর গোরের উনি নিয়ে গেছিলেন চাইনিজ এই ডেং জিয়াওপিং নিজের দেশে। তাকে দায়িত্ব দিয়েছিলেন ওই ওদের ইপিজেডের মতো কোস্টাল এরিয়া উন্নয়নের জন্য। তার মন্ত্রী পর্যায়ে তাকে দায়িত্ব দিয়ে, ওই গোকে মন্ত্রী পর্যায়ে দায়িত্ব দিয়েছিলেন। ফলে চায়নাতে প্রচুর কলকারখানা গড়ে উঠেছে, চায়নার লোকের বেকার সমস্যা সমাধান হয়েছে। ফলে এই কাজটা আমাদেরকে এমন লোকদের কাছে দিতে হবে যারা বিদেশি বিনিয়োগ আনবে, শিল্প কলকারখানা গড়ে তুলবে। এটা বিদেশি যারা এক্সপার্ট, আমরা চাইনিজদের কাছে যেতে পারি, তোমাদের এখানে এক্সপার্ট থেকে আমাদের 2টা লোক দাও যারা এই আমাদের এলাকায় এই বিভিন্ন এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেডে বিভিন্ন জায়গায় কলকারখানা গড়তে তারা বিদেশিদের নিয়ে আসবে, কারণ তাদের সাথে বিদেশিদের কানেকশন আছে। ফলে তাদের নিয়ে আসবে, আমি এটা বলেছি আগেও। ফলে এই কলকারখানা গড়ার জন্য এদের সাহায্য দরকার। আর বিদেশি বিনিয়োগ ছাড়া কলকারখানা করতে পারা যাবে না। কারণটা হলো তারা মার্কেটিং বিভিন্ন দেশে, কোন দেশে মার্কেটিং করবে তাদের প্রোডাক্ট সেটা জানে, কীভাবে জিনিসটা তৈরি করতে হবে সেই নলেজ আছে। মেশিনারি আনবে, মেশিনারির জন্য টাকা পয়সা লাগবে, ফরেন কারেন্সি সেগুলো তাদের কাছে আছে। এগুলো তারা আনবে, নিজের পয়সা দিয়ে কিনে আইনা কলকারখানা বসাবে। তারা জানে কীভাবে উৎপাদন করতে হয়, তারা টেকনিক্যাল লোক আনবে, তারা বানাবে, তারা এক্সপোর্ট করবে। আর আমরা বেতন নেব, কাজ করে বেতন নেব। যেমন আমরা বিভিন্ন দেশে আমাদের ছেলেরা কাজ করতে চায়, কোরিয়া, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া, বিভিন্ন দেশে কাজ করতে চায়, কাজ করবে, ভালো থাকবে। ফলে এটা তাদেরকে দিতে হবে। তো তোমরা তোমরা যে এত ইউনিভার্সিটি এখন হয়েছে, সবাই ইউনিভার্সিটি এই যে আন্দোলন করতেছে তিতুমির কলেজের ইউনিভার্সিটি করতে, তো আমি পশ্চিমা দেশে দেখেছি এত ইউনিভার্সিটি নাই। তো
এখন সবাই কয়জন বিসিএস হবা, অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসে যাইবা, সাধারণ একটা নলেজ নিয়ে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন হবা। তারপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার হইলে একটু মনে হয় যে জমিদার, ওনারা সবাই সালাম দিয়ে চলে, বানাইবা টাকা পয়সা। তো এতে দেশের লোকের লাভ হচ্ছে না, কার উপর ছড়ি করাবা? এটা তোমার বাপ চাচা ভাই বোন, এদের উপরে ছড়ি কি বাহাদুরি আছে? আমার এই কানাডায় এত ইউনিভার্সিটি নাই, সাধারণ শিক্ষা নাই। এখানে কি হয় আমি তোমাদের বলি, সেটা হলো যে কয়েকটা ইউনিভার্সিটি আছে সেখান থেকে এখানে বিসিএস টিসিএস কিচ্ছু নাই, এখানে সরকারি চাকরি আছে। তো যারা সাধারণ শিক্ষা লেখাপড়া করে এদের টিউশন ফি কম, কারণ ওই যে টিচার আছে ওদেরও বেতন কম, বলে ওদের টিউশন ফি কম। ওই টিচাররা জানে যে এই ছেলেটা সাধারণ শিক্ষা, জিওগ্রাফি, ধরো এই সাধারণ ইকোনমিক্স, তারপরে পলিটিক্যাল সায়েন্স, এগুলি পড়াই না, অল্প অল্প কোথাও কোনো কোনো ইউনিভার্সিটিতে এইগুলি পড়ায়, পলিটিক্যাল সায়েন্স এইগুলি, এরকম এই যত সাধারণ শিক্ষা, সোশ্যালজি, এগুলিতে বেতন কম, টিউশন ফি কম, কারণ টিচারও বেতন দিতে হয় না, টিচারও বেতন কম পায়, এগুলি পড়া কোনো তেমন লাভ হয় না। এরা করে কি, ইঞ্জিনিয়ারিং যারা পড়ে সেইখানে বেতন কিছুটা বেশি, টিচারে বেশি বেতন দিতে হয়, নাহলে ও যে টিচার ইঞ্জিনিয়ার সে তো অন্যখানে কাজ করে ভালো বেতনে কাজ পাবে, ফলে সে আর পড়াইতে আসবে না, এর জন্য তাদের কিছু বেতন দিতে হয়। সাধারণ শিক্ষার্থী ইঞ্জিনিয়ারদের যারা ইঞ্জিনিয়ারিং পড়ায় তাদেরকে একটু বেশি বেতন দিতে হয়, ফলে তাদের বেতন বেশি। আর সবচেয়ে বেশি হলো মেডিকেল সায়েন্সের যারা পড়ে তাদের বেতন বেশি, সেখানে টিচারদের বেতন। তো আমাদের এখানে ছেলেরা বেশি, অনেক ছেলে এখানে আমাদের যেমন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে, এরা বলে আমাদের এখানে যেমন ব্রিটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, BCIT, এটা আছে, এটাও যে আমাদের ডিপ্লোমার মতো। তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবো অনেক কোর্স এরা চালায়। তো এদের আমি যতটুকু খোঁজ খবর পেয়েছি, তাদের প্রত্যেক ডিপার্টমেন্টেরই যেখানে কোর্স চালায় সেখানে একটা বোর্ড আছে, মানে একটা বোর্ড আছে, সেখানে এখানে যে কলকারখানা, বিজনেস বিভিন্নখানের তাদের রিপ্রেজেন্টেটিভটা ওই বোর্ডের মেম্বার। তারা আইসা বলে যে আমাদের তো নতুন টেকনোলজি আসতেছে, আমরা এই ফিল্ডের লোক পাই না, এই টেকনিক্যাল লোক পাই না, এই টেকনিক্যাল লোক পাই না। তখন করে কি, এরা ওই ধরনের টেকনিক্যাল লোক নিজের দেশে না হইলে বিদেশ থেকে নিয়ে আসে, বেশি বেতন দেওয়া হইলেও আইনে ওই কোর্সেরও টিউশন ফি অনেক হাই থাকে, কারণ এই যারা এই কোর্সটা পাস করে বাইর হয় প্রথম দিকে তাদের ডিমান্ড থাকে অনেক, ফলে তারা ভালো বেতনও পায়। তো এই BCITতে সবচেয়ে বড় মানে কোর্স 2 বছরের টেকনোলজি বলে, টেকনোলজিস্ট বলে। এরা আমাদের দেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার টেকনোলজিস্ট, এরা এখান থেকে পাস করে, এরা এরা কাজ করে, এরা আওয়ারলি বেসিসে এই দেশে বেতন হয়, ঘন্টা বেসিসে, প্রতি সপ্তাহে কত ঘন্টা কাজ করলো, 2 সপ্তাহ পরে বেতন হয় ঘন্টা বেসিসে। এরা ইঞ্জিনিয়ারের চেয়েও অনেক বেশি রোজগার করে, অনেক সময় ইঞ্জিনিয়ার তো ঘরে বসে কাজ করে, এরা ফিল্ডে রাস্তায় বরফের মধ্যে, ঠান্ডার মধ্যে, রোদের মধ্যে এরা কাজ করে, এরা ইনকাম অনেক বেশি থাকে। তো তোমরা যারা আজকে বাংলাদেশে এই যে বড় বড় ডিগ্রি BA MA এগুলি করতেছো, ইকোনমিক্স, আমি তো ইকোনমিক্সের লোক, করতেছো, এখানে এই দেশে এরা কম রোজগার করে, এরা তো ঘরে আনপ্রোডাক্টিভ। এরা যে প্রোডাক্টিভ, এখানকার BCIT থেকে 2 বছরের কোর্স, BCIT 1 বছরের কোর্সও চালু করে, 6 মাসেরও আছে, 4 মাসেরও আছে, তারা বুঝা চালু করে কোর্সগুলো। এরা ফিল্ডে কাজ করে, রোদ বৃষ্টির মধ্যে কাজ করে, এরা ইঞ্জিনিয়ারদের চেয়ে বেশি রোজগার করে। ফলে তোমরা এই ধরনের ইনস্টিটিউট গড়ে তোলো যেটা মানুষকে প্রোডাক্টিভ করবে, মানে মানুষ উৎপাদন করতে পারবে, তাহলে তার বেশি বেতন পাবে। এই যে মিডল ইস্টে যাচ্ছে লোকজন, এই যে আমাদের লোকজন কোরিয়া, মালয়েশিয়াতে যাচ্ছে, এদের কোনো টেকনিক্যাল নলেজ নেই, এরা সাধারণ কাজ করে, বেতন কম পায়। ওদের মতো টেকনিক্যাল নলেজ, ওদের দেশের টেকনিক্যাল বড় বড় মেশিন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন লোকেরা অনেক বেশি রোজগার করে, ওদের দেশের লোকেরা। ওই যে কোরিয়াতে, চায়নাতে, যারা যত টেকনিক্যাল নলেজ,
টেকনিক্যাল ট্রেন্ড। ফলে তোমরা ওই ধরনের এই আমাদের যে ডিপ্লোমা ইনস্টিটিউটগুলো এইরকম না, দেশে প্রয়োজনীয় জিনিসগুলো এইগুলো ট্রেনিং দেয় এবং এরা কোর্সগুলো ধাপে ধাপে চেঞ্জও করে, কারণ নতুন টেকনোলজি আসতেছে, নতুন জিনিস আসতেছে। ফলে তারা নতুন জিনিস তৈরি করার জন্য তারা নতুন টেকনিক্যাল লোক দরকার। আমি জানি চায়নাতে এখন কিন্তু সেমি কন্ডাক্টর একটা ছোট একটা জিনিস, যেটা সবগুলি ইলেকট্রনিক জিনিসের মধ্যে লাগে, কম্পিউটার, সেলফোন, সবখানে লাগে। এটা প্রচুর দরকার, বিলিয়ন ডলারের ব্যবসা। তো চায়নাতে এই সেমি কন্ডাক্টরের উপরে আন্ডারগ্র্যাড কোর্স আছে, বিএসসি কোর্স করছে। এই ছেলেগুলি ভালো কামায় এবং এটা খুব হাইলি টেকনিক্যাল জিনিস। ফলে তারা এই কোর্স চাইনিজরা চালু করেছে। চাইনিজরা নিজের দেশি ডিমান্ড মিট করতে পারে না। তো যেটার যখন প্রয়োজন, যে টেকনিক্যাল প্রয়োজন, সেই জিনিসগুলো আমাদের সেই ধরনের ইনস্টিটিউট তৈরি করো, যে এই আমাদের যে ডিপ্লোমা সেটাকে পুনঃসংস্কার করা, যেটা প্রয়োজনীয় জিনিস সেটা করো। সেটা হলে লোকগুলি প্রোডাক্টিভ হবে এবং বিদেশে যাইতে পারবে, বিদেশে যাইতে পারবে, ভালো রোজগার করতে পারবে, দেশেও কাজে লাগবে। যে নার্সিং একটা পেশা, আমাদের দেশে নার্সরা কিন্তু বিদেশে খুব ডিমান্ড। ইউএসএতে নার্সিং, যদি ইউএস লাইসেন্স লেভেলের নার্সিং জানে কেউ, নার্সরা সরাসরি ইউএস হসপিটালে চাকরি পায় এবং তাদের ইমিগ্রেশনও দিয়ে দেয়। কিন্তু আমার দেশে যে ট্রেন্ড নার্স, এটা হচ্ছে না। ওটা লাগবে আমাদের কানাডা, ইউএসএ, ইউরোপের যারা উন্নত দেশের ওই নার্সিংগুলো ভালো বেতন। তো তোমরা ওই রকম টেকনিক্যাল জিনিসগুলো ইউনিভার্সিটি কলেজ, ওগুলো সাধারণ ইউনিভার্সিটি কলেজ বাদ দিয়ে এগুলো করো। এগুলো করলে দেশেরও লাভ, বিদেশে গিয়েও চাকরি করে ভালো বেতন পাবে। এটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। আর আমাদের যত বিনিয়োগ করি, যত কলকারখানা করি, অনেক কিছু, প্রতি বছরই প্রায় 2-1 বছর পর পর বন্যায় এগুলি ভাসায় নিয়ে যায়। তো আমাদের নদীগুলো ঠিক করা এবং কিভাবে বন্যা প্রকোপ কমানো যায়, বন্যাটাকে কতটুকু কন্ট্রোল করা যায়, এইসব বিষয়ে চাইনিজরা অভিজ্ঞতা সম্পন্ন। ফলে আমাদের চাইনিজদের এইটা একটা সার্ভে করায় তাদের হাতে দায়িত্ব দিয়ে দাও। তাতে হবে কি, আমাদের বন্যাটার প্রকোপটা কমবে, জনগণ ক্ষতিগ্রস্ত কম হবে, আমাদের কলকারখানা গড়লে এগুলি কম ক্ষতিগ্রস্ত হবে। এগুলির ব্যাপারে ওরা ট্রেন্ড, ওদের অনেক বড় বড় মেশিন আজকাল তৈরি করতেছে, বিভিন্ন ব্রিজ, রাস্তাঘাট তৈরি করার জন্য, খাল কাটাকুটা, অনেক মেশিন, অনেক পাওয়ারফুল। এগুলি কাজ করতে পারে। একটা মেশিন কয়েক হাজার শ্রমিকের কাজ করতে পারে। এরা পারবে, এদেরকে এই কন্ট্রাক্টটা দিয়ে দেওয়া। তোমরা যদি এটা দিয়ে দাও, তাতে আমাদের বন্যা প্রতিরোধ হবে। তো বন্যার বিষয়টা গুরুত্বপূর্ণ। তো আমার দেশের জনপ্রশাসন সম্পর্কে যে ধারণা, সেটা এখানকার জনপ্রশাসন ভিন্ন। এখানে 3 ধাপের জনপ্রশাসন এবং এদের মূল কথা হলো, এরা জনগণের সরকারি কোনো অফিসার বসায় দেয় না। আমার দেশে যেমন ডিসি বসায় দিছে, কমিশনার, ডিসি, ইউএনও, সেই রকম না। জনগণ নিজেকে নিজে শাসন করে। যেমন কেন্দ্রীয় সরকার 3টা ধাপের সরকার হয়। একটা কেন্দ্রীয় ফেডারেল সরকার, কেন্দ্রীয় অথবা ফেডারেল সরকার, মধ্যে হলো প্রভিন্স অথবা স্টেট সরকার, আর নিম্নে হলো মিউনিসিপ্যাল সরকার। এর মধ্যে এই 3টা ধাপ, এর বাইরে কোনো কিছু নাই। এবং এরা নির্বাচিত প্রতিনিধিরা এই মাধ্যমে দেশটা চলে। কেন্দ্রীয় সরকারের হাতে তেমন দেশের ভিতরের কোনো কাজ নাই। বৈদেশিক সম্পর্ক, ট্যাক্স তোলা এবং ডিফেন্স প্রতিরক্ষা, এই কয়টা কাজ। আর বাকি সব কাজ প্রভিন্সের হাতে।
যেমন শিক্ষা ব্যবস্থা, তো শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট উন্নয়ন, এইগুলো। আর মিউনিসিপ্যালিটির হাতে জমি জমা সব, যেটা আমাদের তহসিল অফিস, তারপর ডিআইটির যেমন প্ল্যান পাস করা, রাস্তাঘাট, আবর্জনা পরিষ্কার করা, গার্বেজ আবর্জনা সরানো, এগুলো মিউনিসিপ্যালিটির অধীনে। আরও সব কাজ, পুলিশটাও মিউনিসিপ্যালিটির অধীনে। তো এরকম আরও কাজ। তো এখন এই প্রভিন্স সংস্কার কমিশন 4টা প্রভিন্সের কথা বলেছে, এটা ভালো 4টা প্রভিন্স, কারণ এই দায়িত্বগুলো প্রভিন্সের হাতে দিতে হবে। ঢাকার উপরে এত লোকের চাপ সামাল দেওয়া যাবে না। ঢাকার বাইরে যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি হয়, ট্রেনিং স্কুল হয়, কলকারখানা হয়, কলকারখানা করার দায়িত্ব হলো প্রভিন্সের। ওখানে জনগণ আর ঢাকাতে আসবে না, ঢাকার উপর চাপ অনেক কইমা আসবে। ফলে আর ঢাকাতে বৈশা একটা কেন্দ্রীয় সরকার 18 কোটি লোকের সমস্যার সমাধান করবে, এটা একটা পাগলামো চিন্তা। এটা একটা স্রেফ পাগলাম, পারবে না তবু খাবে। এই জিনিসটা কিন্তু 31 দফা খালেদা জিয়ার ছেলে যে বলতেছে, এর মধ্যে নাই। প্রভিন্স সে জানি না এটা প্রভিন্স দিয়ে, কারণ তার হাতে ক্ষমতা থাকবে না, ফলে প্রভিন্সের কথা বলে না, কারণ ক্ষমতা ছাড়তে চায় না কেউ। প্রভিন্স করলে প্রভিন্সের হাতে ক্ষমতা দিতে হবে। ওই প্রভিন্স তার এলাকার, চিটাগাংয়ের প্রভিন্স পোর্ট এলাকা, আর রাজশাহী এলাকার প্রভিন্স হলো ওইটা ফলমূল হয়, উৎপাদন হয়, তারা অন্য ধরনের সমস্যা। তারা নিজেদের ওই এলাকার লোকজনদের নিয়ে তাদের এলাকার রাস্তাঘাট উন্নয়ন করবে, স্কুল কলেজ বানাবে, এটা জনগণ তার নিজে শাসন করবে। এখানে কোনো ডিসিএসপির কোনো কিচ্ছু নাই ওখানে ফলে। আর ডিসি হলো কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি, সরকার সে। ডিসি হলো সরকার ওই এলাকার, আপনি কেন ডিসি রাখবেন? এটা তো অসম্মানজনক। এটা স্বাধীন জাতির প্রতি, স্বাধীন জনগণের জন্য। তারা নিজেকে শাসন করবে। প্রভিন্স তার অধীনে কর্মচারী থাকবে, ওই ম্যানেজার বলে, এরা ম্যানেজার থাকবে, ফলে তারা ম্যানেজ করবে। এখানে অন্য কোনো বাইরের কোনো জিনিস নেই। ফলে এই 3 ধাপের প্রশাসন চালু করতে হবে। এটা সংস্কার কমিশন ওরা বলেছে প্রভিন্সের কথা। আর আমি বলেছি মিউনিসিপ্যালিটিগুলো হাতে অনেক ক্ষমতা, জনগণ মিউনিসিপ্যালিটির অধীনেই থাকে। সেগুলো আমাদের যে লুৎফর রহমান সাহেব আছেন, লন্ডনের মেয়র, উনি এইভাবে চালান। উনি আইসা আমাদের হাতে কলমে একটা ঢাকা মিউনিসিপ্যালিটি চালাইয়া আমাদেরকে ট্রেনিং দিয়ে যেতে পারেন, যে এইভাবে একটা অন্যান্য মেয়রদের, কমিশনারদের। তো এটা আমি আগেও বলেছি ভিডিওতে। তো এইভাবে যেমন মেয়ররা মিউনিসিপ্যালিটি চালাবে সে ব্যবস্থা করতে হবে। তো আমি মোটামুটি দেশ পুনর্গঠন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এগুলো কিভাবে দেশকে উন্নয়ন করতে হবে সেগুলো পুনর্বার বললাম। তো আমি ছাত্র যারা তোমরা নতুন দল গঠন করেছ, তারা এই বক্তব্যগুলি নিয়ে জনগণের কাছে যাও। আমরা কিভাবে দেশটা, কীরকম দেশটা করব সেটা। এবং এই দেশে বলবে যে যারা কলকারখানা হবে, ইনকাম বেশি হবে, তাদের উপর ট্যাক্স তুলে আইনা, যারা পঙ্গু, দেশের মধ্যে পঙ্গু, অসুস্থ, যারা কাজ করতে পারে না, যারা বেকার, এবং যারা বেকার, যারা রিটায়ার্ড, যারা মানে বয়স্ক, সকলকে সম্মানজনকভাবে একটা মাসিক মাসোহারা, যাতে খাওয়া দাওয়া চলা থাকা এবং খাওয়া দাওয়া চলা থাকা, বাসস্থান, চিকিৎসা সব পায়, সেই ব্যবস্থা আমরা করব। এই সভ্য দেশে মানে এটা হলো সভ্য দেশে সবাই মিলা ভালো থাকে। এক সময় যে কোনো লোক পঙ্গু হয়ে যেতে পারে। এখন যারা কামাইতেছে তারা একসময় পঙ্গু হয়ে যায়, ফলে তার কি হবে? টেনশনে থাকে। ফলে এই বেকার ভাতা, ছাত্রদের জন্য বেকার ভাতা, পঙ্গুদের জন্য ভাতা, রিটায়ার্ড লোকের জন্য ভাতা, সকলের জন্য ভাতার ব্যবস্থা করতে হবে।
এটা যখন দেশে কলকারখানা হবে, লোকজন কাজ করবে, কোম্পানির উপর এবং জনগণ এর শ্রমিক কর্মচারীর উপর ট্যাক্স থাকে, সব দেশেই আছে। ট্যাক্স নিবা, ট্যাক্স নিয়ে ওদেরকে আমাদের প্রায় 10% লোক কানাডায় এর নির্ভরশীল থাকে। এদেরকে বাংলাদেশে 10% লোক এরকম ভাতা দিতে হবে। এদের দেওয়া, পঙ্গুদের দেওয়া, অসুস্থ লোকদের দেওয়া, এগুলো ব্যবস্থা করতে হবে। তো বলবে যে আমরা এটাও করব। আমার যে বক্তব্য, এই বক্তব্যগুলি নিয়ে জনগণের কাছে এভাবে বলে যে এগুলো উন্নত সভ্য দেশে, উন্নত শুধু সভ্য দেশে এগুলো আছে, আমরা এভাবে করব। তাইলে জনগণ বুঝবে, তাইলে জনগণ তোমাদের জন্য সমর্থন দেবে, ভোট দেবে। এই যে বাংলাদেশপন্থী মধ্যপন্থা কিনা সামাজিক ন্যায় বিচার, এই বিচার সেই বিচার খাইতেই পায় না। ওর আবার বিচার কি এর? লোকগুলো চিকিৎসা পায় না, প্রাইভেট হসপিটালে গেলে বড় বিল দিয়ে জবাই করতেছে। এইগুলি বন্ধ করতে হবে। সঠিক চিকিৎসা ব্যবস্থা, যেমন ওই যে বিএনপির এক নেতা বলেছিলেন স্ট্যান্ডিং কমিটি, যে উনি লন্ডনের যে হেলথ সিস্টেম দেখে আসছেন, ওরকম তারা করবে। ভালো কথা, তো একটা মডেল ফলো করতেছেন উনি। যে ওই মোশাররফ হোসেন সাহেব, উনি বলতেছিলেন যে আমি লন্ডনের, এটা খুব ভালো কথা, ভালো উদ্যোগ, আমি অভিনন্দন জানাই। উনি লন্ডনের বিষয়টা দেখে এসে ওখানে পাবলিক হেলথ সিস্টেম, ওখানে হসপিটালে জনগণের জন্য কোনো পয়সা নেই, সবই সরকারিভাবে চলে, ভালো চিকিৎসা, 1 নাম্বার চিকিৎসা, সকলের জন্য একই রকম চিকিৎসা হয়। কারণ একটা অসুখ, বাইপাস সার্জারি প্রধানমন্ত্রী করতে যে চিকিৎসা ওষুধপত্র লাগে, একটা গরিবের জন্য তো একই চিকিৎসা, সব চিকিৎসা সমান, এবং যে সরকারিভাবেই হয়, জনগণের ট্যাক্সের পয়সায় হয়। তো এই জিনিসগুলো নিয়ে বক্তব্য নিয়ে তোমরা যাও। এই যে সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, সমাজতন্ত্র, এগুলির কোনো মূল্য নেই। আমি যখন ইউনিভার্সিটি ইকোনমিক্সে পড়ি, আমি নিজেও কিন্তু বুঝি নাই এগুলি কি বলে। এগুলি যখন জীবন মানের কোনো পরিবর্তন হবে আমি বুঝি নাই, এখনো বুঝি না। তো তোমরা এইসব আমি যে বক্তব্য বলতেছি, এইগুলি বললে তারা বুঝবে যে আরে কলকারখানা করবে, আমরাই তো কাজ করব। চিকিৎসা ব্যবস্থা ভালো করবে, আমরাই তো চিকিৎসা পাবো। প্রভিন্সের হাতে দিবে ওই সরকার, প্রভিন্সে তো আমাদের এলাকার মধ্যে সরকার, আমরা চালাবো। স্কুল কলেজ কিভাবে হবে, রাস্তাঘাট কিভাবে হবে, কোনখানে হবে, এগুলি আমরা করব। ভালো ইউনিভার্সিটি স্কুল করব আমরা আমাদের ছেলেপেলে পড়াশোনার জন্য। তাইলে তো লোকজন, আমাদের লোকে, ইলেক্টেড লোকই তো এটা চালাবে, তো লোকজন আগ্রহী হবে। মিউনিসিপ্যালিটির মধ্যে বাকি কাজ আমরা, আমাদের নির্বাচিত লোক হবে। যদি না করে তাহলে উড়ায় ফেলাই তোমরা পরের ইলেকশনে। তো এইগুলো দরকার। তো এই জিনিসগুলো তোমরা নিয়ে যাও, তো জনগণকে বোঝাও। নতুন নতুন কথা তো বলো, নতুন দল করেছো, নতুন বন্দোবস্ত, তো নতুন কথা বলো। আমি বলতেছি কেন, আমি বাংলাদেশের অবস্থা দেখেছি ভিতর থেকে, এখানে এসে নাগরিক হিসাবে ভিতর থেকে সব দেখেছি। আমার অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদের বললাম ওরা একটা সভ্য সমাজ, কানাডা সভ্য সমাজ কীভাবে চলে, উন্নত সমাজের দিয়ে কীভাবে যাইতে হয়, এটা আমার প্রফেশন ছিল। আমি এই ফিল্ডে পড়াশোনা করেছি, এই ফিল্ডে আমাকে সরকার, গভর্নমেন্ট, বাংলাদেশ সরকার ট্রেন করেছে, এই ফিল্ডে আমি অভিজ্ঞতা অর্জন করেছি। আমি চাই আমার দেশের জনগণ ভালো থাকুক, সেই জন্য তোমাদেরকে বলতেছি তোমরা এইগুলি নিয়ে যাও। 31 দফার মধ্যে কিন্তু যেগুলি আছে সেগুলো একটা রচনা লেখা হয়েছে, আমি দেখেছি এটা রচনা লেখা, কিছু একটা বলার জন্য একটা কারো দিয়ে রচনা লেখানো হয়েছে, কিন্তু এই ধরনের প্রোগ্রাম নাই। এটা আমি যেগুলি বললাম, এই ধরনের কোনো প্রোগ্রাম নাই ওর মধ্যে। তো তোমরা এই আমার বক্তব্য বারে বারে একই কথা, অনেক কথা বলি, তবে এগুলি নতুন কথা, রাজনৈতিক ক্যাচকেচাল না। তো তোমরা এগুলো জনগণের কাছে নিয়ে যাও। তোমরা ইয়াং, তোমরা ভাঙতে পারবে। আর গড়তে হলে ভাঙাটা সহজ, এই প্রশাসন ভেঙে দেওয়া, পুলিশ প্রশাসন ভেঙে দেওয়া সহজ, কিন্তু এটাকে গড়া কঠিন। জাতিসংঘের এক্সপার্টদের সাহায্য নাও। এটা লি কুয়ান ইউরা নিয়েছিল 1960-তে। আমি আগেও বলেছি, ডক্টর উইসমাসের নেতৃত্বে জাতিসংঘের টিম এসে দিয়ে আইসা এটা সাহায্য করে। তারা দেশটাকে কলকারখানা এবং পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সব তৈরি করে। তো সেরকম আমাদের ইউনূস সাহেব জাতিসংঘের সেক্রেটারি জেনারেল বলেছিলেন গত সেপ্টেম্বরে, যখন উনি গিয়েছিলেন, সেক্রেটারি জেনারেল ওনাকে বলে দিয়েছিলেন যে
বর্তমান নিয়মে ঢাকা রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ কে বললে তারা এক্সপার্ট দিয়ে সাহায্য করবে সব ফিল্ডে। কিভাবে আমরা প্রশাসন করব, কিভাবে এগুলিকে করব, তারা বুদ্ধি পরামর্শ দিবে। জাতিসংঘের টিম, জাইকা জাপানের ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, তারাও দেয়। তোমরা ডক্টর ইউনূস সাহেব রিকোয়েস্ট করলে চিঠি দিতে হবে, দিলে তারা আসবে, তাদের সাহায্যে তোমরা করবে। এই কথাটাও তোমরা জনগণকে বলো যে আমরা তাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা করব। জাতিসংঘের এক্সপার্টরা, জাতিসংঘ যখন এক্সপার্ট আনবে তারা দেখবে কোন দেশে আমাদের মতো পরিস্থিতি ছিল, যেখানকে তারা উতরাইছে ওই পরিস্থিতি, ওই সব দেশে যারা কাজ করেছে তখন তাদের থেকে লোকজন আনবে, ফলে তারা ওই অভিজ্ঞ সম্পন্ন লোক আনবে। আর বর্তমান দুনিয়াতে কিন্তু ওই অভিজ্ঞতা দিয়েই তারা ডিসিশন নেয় না। বর্তমান দুনিয়াতে স্ট্যাটিস্টিক্সের বেসিসে, পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্সের বেসিসে তারা অনেক ক্ষেত্রে নেয় অভিজ্ঞতা এবং স্ট্যাটিস্টিক্স। তারা আইসা আমাদের দেশে পরিসংখ্যান মানে স্ট্যাটিস্টিক্স দেবে, না থাকলে তারা ছোট ছোট সার্ভে টার্ভে করবে, তারা বুঝবে, আমাদের লোকদের সাথে তোমাদের সাথে কথা বলবে, তারা পরামর্শ দেবে এটা এইভাবে ধাপে ধাপে এইভাবে উন্নয়নের দিকে যাও। উন্নয়ন কিন্তু রাতারাতি হবে না। আমি আগেও বলেছি, আমরা ইকোনমিস্টরা জানি এটা 25 বছর লাগে কমপক্ষে। ধীরে ধীরে 25 বছরে পরিবর্তন হবে। সিঙ্গাপুরে হয়েছে, চায়নায় হয়েছে, বিভিন্ন দেশে হয়েছে, সব 25 বছরে কম হবে না। ফলে ধীরে ধীরে এগুলি ধাপে ধাপে এগুলি উন্নয়নের দিকে যাবে। লি কুয়ান ইউরা এসেছিল 1961-এর দিকে, তারা 83 পর্যন্ত তারা অ্যাডভাইস দিয়েছে সিঙ্গাপুরকে। 25 বছর কম লাগে নাই, চায়নারও 25 বছরের কম লাগে নাই। তোমরা ধাপে ধাপে আস্তে আস্তে উন্নয়নের দিকে যাবে। তো দেখবে যদি ওদের পরামর্শে ঠিকমতো সৎভাবে প্রশাসন চালানো যায়, তাইলে 5-7 বছর পরে দেখতে ভালো চেহারা দেখা যাবে বাংলাদেশে। তো এটা তোমরা ছাত্ররা নতুন দল করেছো, তো ইলেকশন করবা, এই কথা যদি বলো জনগণকে, ইলেকশন করবা, জিতবা, গদ বাধা প্রশাসন চালাই যাইবা, পুলিশ আর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অত্যাচার করবে, জনগণ ভুগবে, তো পয়সা দিতে হবে, সরকারি অফিসে কাজ কাম করাবে, এই দুর্দশাগ্রস্ত জনগণ থাকবে। তো এটা তো নতুন দল গইরা এটার জন্য এটা তো কোনো লাভ হলো না দেশের জনগণের। ফলে জনগণের মঙ্গলের জন্য আমি যে কথাগুলো বললাম এগুলো নিয়ে যাও, জনগণের বলো যে আমরা এটা করব, আমরা এটা করব, করলে এই লাভ হবে। ফলে জনমত তোমাদের পক্ষে আসবে, তোমাদের ভোট দিবে, তোমরা যাবে এবং দেশটাকে গঠন করবে, পুনর্গঠন করবে, এবং যাতে সবাই কাজ কাম করে সবাই ভালো থাকে, সব চিকিৎসা পায়, ছেলেপেলে লেখাপড়া করায়। এটাই আমার বক্তব্য। তো আমি তোমাদের শুভকামনা করি, মঙ্গল কামনা করি, যে তোমরা তোমরাই পারবে সব ভাঙ্গা চুইরা নতুন ক্রীড়া করতে। তবে বিদেশি এক্সপার্টদের সাহায্য লাগবে নতুন ক্রীড়া করতে, ওদের সাহায্য নাও, আমি তোমাদের মঙ্গল কামনা করছি, তোমার ছাত্ররা। তো আর ভুলভ্রান্তির মাধ্যমেই কিন্তু সব কিছু আগায়, সম্পূর্ণ সঠিকভাবে না। তোমরা যত কম পারো ভুল করো। আমার দোয়া রইল তোমাদের জন্য ছাত্ররা। আল্লাহ হাফেজ।